তেহরানে পুলিশ সদর দপ্তর ও রেড ক্রিসেন্ট কার্যালয়ে তেল আবিবের হামলা। ইরানের পাল্টা অভিযানে দিশেহারা ইসরায়েলরা রাত হলেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। বড় কোনো জটিলতা নেই জানিয়েছেন চিকিৎসক। ফিরোজার সামনে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। এখনও হাসপাতালে জুলাই যোদ্ধাদের ৮১ জন। প্রয়োজন না থাকলেও অনেকে থাকছেন মাসের পর মাস। টানাপোড়েন কাটছে না কর্তৃপক্ষ ও আহতদের মধ্যে। যদি তারা আমাদের ঠিকভাবে দেখতে, উন্নত মানের চিকিৎসা দিতে, এতদিন তো থাকার প্রশ্ন না। আমাদের ট্রিটমেন্ট যদি দীর্ঘ 11 মাস যদি আমাদের ট্রিটমেন্ট দিত, তাহলে আমাদের চোখের এই অবস্থা হতো না, আমরা এতদিন বাড়ি ফিরে যেতাম। সকলের অবস্থা স্থিতিশীল। তাদের যে ফলো আপ চিকিৎসাটা, এটির জন্য আসলে হাসপাতালে থাকা জরুরি নয়। রাজধানীতে মাদক কারবারিদের হামলায় ডিবির 2 সদস্য গুলিবিদ্ধ। জেলের ছদ্মবেশে মাদক পাচারকালে টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের 2 নাগরিক আটক। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের চোখ রাঙানিতে বাড়ছে উদ্বেগ। বরিশালের হাসপাতালগুলোতে প্রস্তুতিতে ঘাটতি। রাজধানী সহ 8 জেলায় বাড়ছে ডেঙ্গু ঝুঁকি। এই র্যাপিডলি ছড়ানোটার ক্ষেত্রে আবার র্যাপিডলি টেস্টেরও প্রয়োজন। করোনার জন্য নিয়মবিধি মেনে চলতে হবে, 3 ফুট দূরত্বে দাঁড়াতে হবে, বা সেরকম নিয়মবিধি যেখানে থাকতো তাহলে মানুষ অবশ্যই মানত। খেলাপি ঋণের 71% শীর্ষ 10 ব্যাংকের। নতুন করে যেন খেলাপি না বাড়ে নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। রাজনৈতিক মদতপুষ্ট যে বড় বড় অলিগার্ক বা ব্যবসায়ী গ্রুপ যারা ব্যাংক মোটামুটি দখলই করেছিল, বেশিরভাগ একেবারে খালি করে দিয়েছে। ভোগান্তির অপর নাম চট্টগ্রাম বিমানবন্দর সড়ক। বড় বড় গর্তে জমে থাকা পানিতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই চলাচল করছেন দেশি বিদেশি যাত্রীরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চলমান অভিযানে ইরানের রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টার্স ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বুধবার রাতে তেহরানের রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টার্সেও হামলা চালিয়েছে তেল আবিব। মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয় স্বেচ্ছাসেবী সংস্থাটির কার্যালয়। ভবনটিতে আগুনের খবরও পাওয়া গেছে। ইরানের পারমাণবিক স্থাপনাতেও হয়েছে হামলা। তেল আবিবের মিসাইলের টার্গেট হয়েছে ইস্পাহান, সিরাজ, কেরমান শাহ অঞ্চল। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে কারাস শহর ও কাছাকাছি বিমানবন্দরে। বুধবার একদিনে ইরানের 7টি স্থানে হামলার কথা জানিয়েছে তেল আবিব। তেহরানের সেন্ট্রিফিউজ ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল উৎপাদন কেন্দ্র ধ্বংসের দাবি করেছে তারা। অপরদিকে ইসরায়েল জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরানও। রাতভর সাইরেনের আওয়াজ শোনা গেছে দেশটির বিভিন্ন শহরে। মিসাইলের টার্গেট হয়েছে দখলকৃত জেরুজালেমও। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় মনোবল হারাচ্ছেন ইসরায়েলিরা। রাত হলেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। যেসব এলাকায় নেই বোম শেল্টার, সেখানকার পরিস্থিতি আরও দুর্বিষহ। বাধ্য হয়ে পরিবার নিয়ে আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনের রাত কাটাচ্ছেন শত শত ইসরায়েলি। গেল শুক্রবার থেকে ইরানের সাথে পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভে পরিণত হয়েছে ইসরায়েল। রাত হলেই রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে চলছে মিসাইল বৃষ্টি। দিনকে দিন আতঙ্ক আরও ছড়িয়ে পড়ছে ইসরায়েলিদের মাঝেও। রাত হলেই হামলার শঙ্কায় নাজেহাল ইসরায়েলিরা। নিজ বাসা ছেড়ে আশ্রয় নিচ্ছেন স্থানীয় বম শেল্টারগুলোতে। যেসব শহরে পর্যাপ্ত শেল্টার নেই, তারাই পড়েছেন সবচেয়ে বিপদে। উপায় না পেয়ে শহরের আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনে রাত্রি যাপনের জন্য ভিড় করছেন তারা। এই স্টেশনে আজকে নিয়ে 2 দিন ধরে আছি। আমি খুবই জনবসতিপূর্ণ শহরে থাকি। ঘরবাড়িগুলো সেখানে অনেক পুরনো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করতে পারবে না। কোনো শেল্টারও নেই যে সেখানে ছেলে মেয়ে নিয়ে উঠব। আমি খুবই আতঙ্কিত। এখন এই আন্ডারগ্রাউন্ড স্টেশনই বাড়ির চেয়ে নিরাপদ মনে হচ্ছে। রাত কাটানোর জন্য এখানে বাধ্য হয়ে এসেছি। রাতের বেলাতে বেশি হামলা হয়। সন্ধ্যা 7টায় আসি, আবার পরের দিন সকাল 7টায় এখান থেকে বের হই। নাগরিকদের সহায়তায় তেল আবিব সহ অন্যান্য শহরের ভূগর্ভস্থ রেল স্টেশনগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। বাসিন্দাদের সবার জন্য বিতরণ করা হচ্ছে ম্যাট্রেস সহ শুকনো খাবারও। তেল আবিবে এমন আন্ডারগ্রাউন্ড স্টেশন 10টা আছে। ইসরায়েল ইরানের সাথে নতুন করে সংঘাতে জড়ানোয় সাধারণ নাগরিকদের জীবন হুমকির মুখে পড়েছে। এই দুর্যোগকালীন স্টেশনগুলোকেই শেল্টার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 এর কারণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 24 ইসরায়েলির, আহত হয়েছে আরও বহু মানুষ। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আরও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দেশটিতে যুক্তরাষ্ট্র হামলা চালাতেও পারে, আবার নাও চালাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, তেল আবিবের চাপে পড়েই যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, প্রেসিডেন্টের নির্দেশ পেলে যুদ্ধে নামতে প্রস্তুত দেশটির সেনারা। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অস্পষ্ট উত্তর আরও ঘোলাটে করে তুলেছে পরিস্থিতি। বুধবার ইরান ইস্যুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি। ইরানে হামলা চালাতেও পারি, আবার নাও পারি। এ বিষয়ে আমার কি সিদ্ধান্ত হবে তা কেউ জানে না। তবে এটুকু বলতে পারি, ইরান অনেক বড় বিপদ ডেকে এনেছে। আমি তাদের বারবার চুক্তি করতে বলেছিলাম, তবে শেষ মুহূর্তে তারা পিছু হাঁটলো। চুক্তিটা করে নিলে সবকিছুই ঠিক থাকতো। এদিকে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করলেও যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন সেনারা। ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই তা কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মতো কাজ করছি। যে কোনো প্রকার পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। সামনের দিনগুলোতে বোঝা যাবে আমরা কোন দিকে অগ্রসর হব। সরাসরি কিছু না জানালেও মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। কমপক্ষে 30টি যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বম্বার থেকে শুরু করে ফাইটার জেট সবই প্রস্তুত রেখেছে দেশটি। ইরানের আকাশসীমায় নজরদারি করছে এসব যুদ্ধবিমান। একই সাথে মোতায়েন করা হয়েছে বেশ কয়েকটি মার্কিন রণতরী। ইরানের বিরুদ্ধে এখনও কোনো কার্যক্রম না চালালেও ইরানের মিসাইল ধ্বংস করে ইসরায়েলকে সাহায্য করছে মার্কিন সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের জন্য এটি একটি সংকটপূর্ণ মুহূর্ত। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না জড়ালেও পরোক্ষভাবে ঠিকই যুদ্ধের ময়দানে আছে ইসরায়েলকে অর্থ, অস্ত্র সহায়তা দেওয়ার মাধ্যমে। যুক্তরাষ্ট্র এই সহায়তা না দিলে ইসরায়েলের পক্ষে যুদ্ধ চালিয়ে নেওয়া সম্ভব নয়। এ পরিস্থিতিতে ইরানকে চাপে রাখতে চাইছে ওয়াশিংটন। সকল পারমাণবিক কার্যক্রম বন্ধ করে ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইসরায়েলের সাথে হাত মিলিয়ে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে, তবে বিশ্ব অর্থনীতিতে নামবে বিপর্যয়, এমন শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। ওয়াশিংটনের সরাসরি অংশগ্রহণ মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করবে বলেও জানিয়েছে উদ্বেগ। এদিকে ইরানে মার্কিন হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই আলোচনায় বিশ্ব বাণিজ্যে এর প্রভাব। এর মধ্যেই অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেল এবং স্বর্ণের বাজার, যার প্রভাব বিশ্ব পুঁজিবাজারেও। এরই মধ্যে এই লড়াইয়ে ইসরায়েলকে সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের উদ্বেগ, যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে বিশ্ব অর্থনীতিতে এর ভয়াবহ প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নিলে আরও কঠোর পদক্ষেপ নেবে ইরান। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি তো এরই মধ্যে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হলে তীব্র ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতি, সবকিছু থেমে যাবে এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। ইরান ইসরায়েল সংঘাতের প্রথম দিকে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দেয় ইরান। বিশ্বের 20% তেল পারাপার হয় এই প্রণালী দিয়ে, যা দৈনিক প্রায় 17 থেকে 21 মিলিয়ন ব্যারেল তেলের সমান। হরমুজ প্রণালীকে রেড লাইন হিসেবে দেখে যুক্তরাষ্ট্র। কোনো কারণে এই পথ বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে নেমে আসবে বিপর্যয়। তাই দীর্ঘ সময় ধরে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌবাহিনী মোতায়েন রেখেছে ওয়াশিংটন। এর আগে হুতিদের হামলার কারণে দীর্ঘদিন জাহাজ চলাচল বন্ধ ছিল লোহিত সাগরে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে এসেছিল বড় ধরনের ধাক্কা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।
এবার সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার রাতে হ্যাক করা হয়েছে চ্যানেলটি, জানিয়েছে তেহরান। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB এর এক বিবৃতিতে বলা হয়, স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে হস্তক্ষেপ করেছে তেল আবিব। বেশ কিছুক্ষণ নিয়মিত অনুষ্ঠানের বদলে প্রচার করা হয় ইরানিদের পুরানো বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও। রাষ্ট্রীয় টেলিভিশন IRIB জানিয়েছে, স্যাটেলাইট ট্রান্সমিশনে বিভ্রাট, অপ্রাসঙ্গিক বার্তা বা ভিডিও দেখা গেলে বুঝতে হবে এটা শত্রুপক্ষের আগ্রাসন। এর আগে লাইভ সংবাদ প্রচারকালে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয় টেলিভিশন ভবন। মঙ্গলবার সাইবার হামলার শিকার হয় ইরানের সবচেয়ে পুরানো রাষ্ট্রীয় ব্যাংক সেপাহ এবং বেসরকারি পাশারগাদ ব্যাংকের ওয়েবসাইট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাসা থেকেই তিনি চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। 6 মে লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে শারীরিক রুটিন চেকআপের জন্য যান খালেদা জিয়া। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার রাত 12টার পর বাসায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী। পরে তার ব্যক্তিগত চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা এখন অপরিবর্তিত আছে। তিনি শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পরীক্ষা নিরীক্ষার সময় অনলাইনে যুক্ত ছিলেন ডাক্তার জুবাইদা রহমান, আর পুরো সময় খোঁজ খবর নিয়েছেন তারেক রহমান। ওখানে চিকিৎসকরা ওনার চিকিৎসার মধ্যে বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে সরকার। আহতদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতেও প্রতিশ্রুতিবদ্ধ তারা। তবু টানাপোড়েন কাটছে না হাসপাতালগুলোতে। চিকিৎসকরা ভর্তি থাকার দরকার নেই মর্মে বিবৃতি দিলেও মানছেন না আহত হিসেবে ভর্তিরা। দিনের পর দিন কেবিন ও ওয়ার্ড ধরে রাখছেন তারা। বলছেন, প্রয়োজনীয় সেবা না পাওয়ায় ছাড়ছেন না হাসপাতাল। বিপরীতে অভিযোগ উঠেছে, শুধু বাড়তি সুবিধার আশায় এমনটি করছেন মুষ্টিমেয় কয়েকজন। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল লিফট, সিঁড়ি ও করিডোরের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অনেক গুরুতর রোগীও আছে তাদের মধ্যে। যাইলে বলে কি আজকে ভর্তি নেই, সিট খালি নেই, পরবর্তী আসেন। পরের দিন গেছি তাও কয় নাই, বিয়ের পরের দিন গেছি তাও কয় নাই। শরীর লেগে দিছে আর কি বলার, ওরা সিট নাই, রুগী আর বেশি। ভিন্ন চিত্র ভবনের 3 ও 4 তলার 2টি ওয়ার্ডে খালি পড়ে আছে 67টি বেড। এখানে চিকিৎসা দেয়া হয় জুলাই আন্দোলনে আহতদের। ভর্তি আছেন 29 জন। তারা আমাদের দেখতেই আছে না ঠিকভাবে আর কি। ধরেন এখন একটা জেনারেল পেশেন্ট যেভাবে দেখে আমাদের ওই একইভাবে দেখে। যদি তারা আমাদের ঠিকভাবে দেখতে, উন্নত মানের চিকিৎসা দিতে, এতদিন তো থাকার প্রশ্ন না। তাদের সকলের অবস্থা স্থিতিশীল। তাদের যে ফলো আপ চিকিৎসাটা, এটির জন্য আসলে হাসপাতালে থাকা জরুরি নয়। তারা ইচ্ছা করলে বাড়ির থেকে এসে বা তাদের নিকটস্থ আসে তারা ফলো আপে পরবর্তী পরামর্শ নিতে পারে। আহত হিসেবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আছেন 4 জন। বলছেন, বিদেশে না পাঠালে ছাড়বেন না হাসপাতাল। আমাকে দিয়ে পাসপোর্ট বানানো হয়েছে, আমাকে রেফার করে বিদেশে ট্রিটমেন্টের জন্য, ট্রিটমেন্টের জন্য আমাকে বাইরে পাঠানো, এইটাই আমার চাওয়া। এই হাসপাতালে ইমরান থাকছেন ভর্তি ছাড়াই। সরকারিভাবে সিঙ্গাপুরেও চিকিৎসা নিয়েছেন তিনি। তারা চাইছে না যে বাংলাদেশে, আমাদের চায় নাই যে ওইখানে ভালো ট্রিটমেন্ট দেখ, আর বিশেষ করে সিঙ্গাপুরে ভালো ট্রিটমেন্ট নেই। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাধারণ কেবিনের সবই বরাদ্দ জুলাই যোদ্ধাদের জন্য। চিকিৎসা নিচ্ছেন 48 জন। আমরা যখন তাদেরকে বলি যে স্যার আর যদি আমাদের ট্রিটমেন্ট না থাকে বাংলাদেশে তাহলে কোথায় হবে, এমন একটা কিছু আমাদের জন্য করে দেন, তাহলে আমরা এই হসপিটাল জীবন থেকেও মুক্তি পাই এবং উন্নত ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের সুস্থ স্বাভাবিক জীবনের কিছু আংশিক হলেও ফেরত পেতে পারি। জুলাই যোদ্ধাদের অনেকে ভর্তি আছেন 10 মাস ধরে। কারো কারো উন্নতির সম্ভাবনাও কম, তারপরও সুস্থতার আশায় থাকছেন তারা। অনেকে মানসিকভাবেও বিপর্যস্ত। কিছু লোকের থাকার কোনো প্রয়োজনীয়তা নেই, বাট সে কেন থাকতেছে সেই ধরনের কোনো কিছু ওর ভিতর থেকে ওইভাবে পাওয়া যায় না। কিন্তু অনেক লোক মুখে বা বাহির থেকে ওর ইনফরমেশন বা ওই ধরনের রুগীদের ইনফরমেশন পাওয়া গেছে, এরা কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য সে হচ্ছে হসপিটালে থেকে যাচ্ছে। ওরা মনে করে যে এইখান থেকে যদি আমি চলে যাই,
তাহলে তো আউট অফ সাইট অফ মাইন্ড। তো এই একটা ধারণা ওদের মধ্যে আসছে যে আমরা এখান থেকে চলে গেলে তো আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো, এখানে থেকে যত সুযোগ সুবিধা নেওয়া, এটা একটা টেন্ডেন্সি ওদের মধ্যে কাজ করে। 3টি হাসপাতালেই বিভিন্ন বিষয়ে টানাপোড়েন চলছে কর্তৃপক্ষ ও আহতদের মধ্যে, আছে পাল্টাপাল্টি অভিযোগও। দীর্ঘ 11 মাস আমাদের কোনো ট্রিটমেন্ট দিতে আসলো না। আমাকে ট্রিটমেন্ট যদি দীর্ঘ 11 মাস যদি আমাদের ট্রিটমেন্ট দিত, তাহলে আমাদের চোখের এই অবস্থা হতো না, আমরা এতদিন বাড়ি ফিরে যেতাম। ম্যাক্সিমাম স্টাফ তাদেরকে অ্যাভয়েড করে, ওইখানে যেতেই চায় না তাদের কাছে। তারা এইখানে ভর্তির সঙ্গে জড়ায় যায়, তদবির করত, সিরিয়াল আগায় দিতে হবে এইরকম তদবির করত, এবং এর বিনিময়ে কিছু কিছু আমরা পেয়েছি যে তারা টাকা নিত। 28 মে জাতীয় চক্ষু বিজ্ঞানে সংঘর্ষে আহত হন কয়েকজন চিকিৎসক ও নার্স। হাসপাতাল বন্ধ থাকে 18 দিন। এরপর বাড়ানো হয় নিরাপত্তা। পঙ্গু হাসপাতালে পুলিশ পাহারায় জুলাই আহত রোগীদের দেখছেন চিকিৎসকেরা। আমাদের কাছে কিছু মেসেজ আছে, কর্তৃপক্ষের নির্দেশনায় সেই মেসেজের এতে একটু বাড়তি নিরাপত্তা করা হয়েছে, কারণ আপনারা জানেন ঈদের পরে রোগীরও ঝামেলা বেশি। জুলাই যোদ্ধাদের জন্য আছে আলাদা স্বাস্থ্য কার্ড। দেশের যে কোনো সরকারি হাসপাতালে সেবা নিতে পারেন বিনামূল্যে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের হামলায় ডিবি পুলিশের 2 সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এই ঘটনায় একটি প্রাইভেট কার সহ 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার দিবাগত রাত 1:45টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন লালবাগ ডিবি পুলিশের এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি টিম। এ সময় তারা মাদক কারবারিদের একটি গাড়ি গতিরোধ করলে তাদের সাথে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় 2 জন সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মাসুদ আলম জানান, ডিবি পুলিশের গুলিবিদ্ধ 2 সদস্যকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে এএসআই আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় 2 নারীকে। বুধবার রাত 8টা থেকে 10:30 পর্যন্ত আদমজি বিহারি কলোনি এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের মধ্যে রয়েছে গাঁজা, ছোট বড় 17টি দেশীয় অস্ত্র, 4টি রামদা সহ সেনাবাহিনীর একটি থান কাপড়, ডিজিটাল পাল্লা, 11টি মোবাইল ফোন এবং নগদ 7,000 টাকা। এ সময় ফারজানা আক্তার ও আয়েশা নামে 2 নারীকে আটক করা হলেও পালিয়ে যায় নাদিম নামের একজন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। সেনা ও পুলিশের যৌথ অভিযানে ছোট বড় দেশীয় অস্ত্র 17 পিস, 7,113 টাকা, সেনাবাহিনীর পোশাক 10 মিটার, মোবাইল 11টি, 84 পড়িয়া গাঁজা এবং 200 গ্রাম গাঁজা, ডিজিটাল পাল্লা 1টি উদ্ধারপূর্বক সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। টেকনাফের নাফ নদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় 1,20,000 পিস ইয়াবা সহ মিয়ানমারের 2 নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার রাতে মোহাম্মদ জুবায়ের ও নুরুল আমিন নামের মিয়ানমারের 2 নাগরিককে আটক করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন। জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই নাফ নদী ও তীরবর্তী বেশ কিছু কৌশলগত স্থানে বিশেষ টহল মোতায়েন করা ছিল। এ সময় একটি নৌকার গতিপথ দেখে সন্দেহ হওয়ায় ধাওয়া করে বিজিবি সদস্যরা। পরে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয় নৌকাটি। উদ্ধার করা হয় পাটাতনের ভেতরে লুকানো 1,20,000 পিস ইয়াবা। দেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি এখনো। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমন অবস্থায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ডেঙ্গু রোগের বাহকের কীটতাত্ত্বিক জরিপ করেছে আইইডিসিআর। 2024-25-এর অবস্থা পর্যবেক্ষণ করে তারা বলছে, ঢাকা মহানগর উত্তরের 6টি ওয়ার্ড এবং দক্ষিণের 7টি ওয়ার্ডে উচ্চ মাত্রায় এডিস মশার লার্ভা মিলেছে। সতর্কতা ও সচেতনতাকেই ডেঙ্গু প্রতিরোধের মূল হাতিয়ার বলছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 3 মাসেই এ সংখ্যা বেড়েছে 3 গুণ, যার ফলে দেশজুড়ে জনমনে ছড়িয়েছে ডেঙ্গু আতঙ্ক।
বুধবার দুপুরে 2024-25 সালে অনুষ্ঠিত ডেঙ্গু রোগের বাহকের কীটতাত্ত্বিক জরিপ প্রকাশ করেছে আইডিসিআর, যেখানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ দেশের 8টি জেলার জরিপ প্রকাশ করা হয়। তাদের শরীরের জরিপে দেখা গেছে ঢাকা উত্তরের 12 নং ওয়ার্ড ও ঢাকা দক্ষিণের 31 ও 41 নং ওয়ার্ডে সবথেকে বেশি ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গিয়েছে। এছাড়াও কোন কোন এলাকা বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো প্রকাশ করা হয় জরিপে। সভায় আইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন বলেন, জরিপে ঢাকায় বহুতল ও নির্মাণাধীন ভবনগুলোতে বেশি ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছে। ঢাকার বাইরে বেশি লার্ভা মিলেছে ঝিনাইদহ ও মাগুরা জেলায়। শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় এই কাজটা একা করতে পারবে না, এটা অ্যাক্রস দ্য ডিসিপ্লিন, অ্যাক্রস দ্য মিনিস্ট্রি আমাদেরকে কাজ করতে হবে। যেখানে পানি জমে এবং ব্রিডিং প্লেস তৈরি হয় সেই জায়গাটাকেও এই ওনার অ্যাসোসিয়েশন 2 বাড়ির 2 ফ্ল্যাটের বা অ্যাপার্টমেন্টের ওনারা মিলেই কিন্তু করতে পারে, মানে জায়গাটাকে পরিষ্কার করার দায়িত্ব নিতে পারে। তো সেই ক্ষেত্রেও আমাদেরকে ওনাদের জনসচেতনতা বাড়াতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কিন্তু সমস্যা তো এক জায়গায়, পানি জমা কোথায় জমছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, গণসচেতনতার জন্য এটা দরকার আছে। এখন হচ্ছে শক সিনড্রোম, মানে রোগীর শক হয়, পেশাব যখন কমে যায় অথবা পেটে পানি জমা হয় বা রোগী মনে করে যে সারাদিনে তার তেষ্টা পাচ্ছে বেশি, তখন সঙ্গে সঙ্গে ডাক্তারদের শরণাপন্ন হবে। শহরকে পরিষ্কার রাখতে বিভিন্ন সংগঠন, সিভিল সোসাইটি সহ যুব সমাজকে সম্পৃক্ত থাকার পরামর্শ দেয় আইডিসিআর। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আবারও দরজায় কড়া নাড়ছে মহামারী করোনা। নতুন ভেরিয়েন্ট ওমিক্রন উদ্বেগ বাড়াচ্ছে দিন দিন। তবে সে তুলনায় বরিশালে এই নিয়ে স্বাস্থ্য বিভাগের তেমন কোনো মাথা ব্যথা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা হাসপাতাল কোথাও নেই করোনা শনাক্তকরণ কিট। RT-PCR ল্যাবের যন্ত্রপাতিও পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। প্রস্তুত করা হচ্ছে না জনবল। সব মিলিয়ে হযবরল অবস্থা দক্ষিণাঞ্চলে। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। শারীরিক জটিলতা নিয়ে প্রতিদিন হাজারো রোগী ভিড় করে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেলে। সকল রোগী মিলেমিশে একাকার। করোনা নিয়ে দেয়া স্বাস্থ্যবিধির প্রতি তোয়াক্কাই নেই কারো, ফলে এড়ানো যাচ্ছে না ঝুঁকি। করোনা যেহেতু একটি মারাত্মক সংক্রামিত রোগ, একজন থেকে আরেকজন দ্রুত র্যাপিডলি ছড়িয়ে যায়, সেজন্য এই র্যাপিডলি ছড়ানোটার ক্ষেত্রে আবার র্যাপিডলি টেস্টেরও প্রয়োজন। যদি এখানে হসপিটাল কর্তৃপক্ষ নিয়ম করে দিত যে এখানে করোনার জন্য নিয়মবিধি মেনে চলতে হবে, 3 ফুট দূরত্বে দাঁড়াতে হবে বা সেরকম নিয়মবিধি যেখানে থাকতো তাহলে মানুষ অবশ্যই মানত। গেল মহামারীতে শের-ই-বাংলা মেডিকেলের এই ভবনটি করোনা ডেডিকেটেড হিসেবে ব্যবহার হয়। তবে কোভিড পরবর্তী সময়ে ভবনটি মেডিসিন ইউনিটে রূপান্তর করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মেডিকেলের মূল ভবনে স্বল্প পরিসরে খোলা হয়েছে করোনা ওয়ার্ড। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা একটা নতুন করোনা ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড আমরা অলরেডি রেডি করেছি। আমরা চিকিৎসক সহ অন্যান্য সবাই আমরা প্রস্তুত আছি। রোগী আসলে আমরা চিকিৎসা দিতে পারবো। দক্ষিণাঞ্চলের 42টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল ও 2টি মেডিকেল কলেজের চিত্র একই। কোভিডের লক্ষণ নিয়ে রোগীরা স্বাস্থ্য কেন্দ্রে আসলেও কিটের অভাবে ভাইরাসই শনাক্ত হচ্ছে না। যেহেতু আমাদের কাছে টেস্ট কিটগুলো নাই, সেই কারণে আমরা এখন পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে নিউমোনিয়া আসলে কি কারণে হচ্ছে। এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি হয়তো অনেক জায়গায় বলা সম্ভব হচ্ছে না। আশা করি টেস্ট কিটগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা করোনা রোগী আলাদা করে তাদেরকে আলাদা একটা জায়গায় আমরা ব্যবস্থা করতে পারবো। কিটের জন্য আমরা চাহিদা দিয়েছি আমাদের ডিজি অফিস বরাবর। আশা করছি ইনশাল্লাহ এই সপ্তাহে পেয়ে যাব। এদিকে করোনা ভাইরাস শনাক্তে দক্ষিণাঞ্চলের 6 জেলার মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে। তবে 2023 সালের পর PCR মেশিনগুলো আর ব্যবহার হয়নি। নেই প্রয়োজনীয় জনবল। মেশিন ঠিক আছে, কিন্তু মেশিন হলো যে অনেকদিন বন্ধ থাকার জন্য এগুলোর ক্যালিব্রেশন প্রয়োজন। এগুলো আর যে কিট আছে সেগুলোর কিট নাই এখন বর্তমানে। করোনাকালীন সময়ে ল্যাব চালানোর জন্য কিছু লোকজন নিয়োগ ছিল প্রজেক্টের, সেই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়াতে নতুন করে তাদের আসলে কার্যক্রমটা আমাদের সঙ্গে নেই। যদিও স্বাস্থ্য বিভাগের দাবি, করোনা মহামারীর কথা মাথায় রেখে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। জনবল থেকে শুরু করে যে কোভিড-19 যে ওয়ার্ড বলেন, রোগী থাকার ব্যবস্থাপনা,
থেকে শুরু করে রোগীর যে শনাক্তকরণের যে পরীক্ষাগুলো সেগুলো একদম প্রান্তিক পর্যায়ে আমরা আগেও করেছি, এখন নতুন করে সেটা আবার সচল করে ফেলেছি। দক্ষিণাঞ্চলে নতুন করে এখন পর্যন্ত কতজন কোভিডে আক্রান্ত হয়েছে তার সঠিক কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। চট্টগ্রামের বিমানবন্দর সড়ক যেন একরকম নরক যন্ত্রণা চলাচলকারীদের কাছে। তার উপর পাশেই চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের লুপ নির্মাণ কাজ। ফলাফল, সামান্য বৃষ্টিতেই সড়কের বড় বড় গর্তে পানি জমে প্রায়ই হয় দুর্ঘটনা। আর যানজটের ভোগান্তি তো আছেই। সংস্কারের অভাবে চরম দুর্ভোগে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রী সহ ইপিজেড এলাকার কয়েক লাখ শ্রমিক। চট্টগ্রাম ইপিজেডের সামনের সড়কের চিত্র এটি। বড় বড় গর্তে জমে থাকা পানিতে পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। সড়কটির পাশেই চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের লুপ নির্মাণ কাজ। ফলে সড়কে সৃষ্ট গর্তে বৃষ্টি পড়লেই জমে থাকে পানি। 2 মাস ধরে চরম ভোগান্তিতে সড়কটি দিয়ে চলাচল করা মানুষ। আমাদের জনগণের শুধু পকেট কাটে। এই এক রাস্তা যদি 4বার 5বার ঠিক করে দেশ উন্নয়ন হবে কেমনে? আমরা উন্নয়ন চাই, কিন্তু উন্নয়নের কারণে অতিমাত্রায় ভোগান্তি আমাদের কাম্য নয়। দীর্ঘদিন ধরে কোনো উন্নয়ন হইতেছে না, খালি কাজ করতেই আছে, কাজে কত পদোন্নত নাই। সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রী, ইপিজেডের দেশি বিদেশি কারখানার কয়েক লাখ শ্রমিক। বেহাল সড়কের কারণে সৃষ্ট যানজটে পড়ে দুর্ভোগে সবাই। এখানে উল্টে গাড়ি আটকে যা, মানুষ হাঁটতে পারে না, মানুষ উঠতে পারে, কাদার মধ্যে ভিজে যাইতেছে। গাড়িঘোড়া পাওয়া যায় না, অফিসে রেট হইলে অফিসে ঢুকতে দেয় না, আবার ফিরে আসা লাগে অনেক সময়। সরকারি লোক যারা আসে তারা তো মনে করেন যে ফোর্সের গাড়ি নিয়ে আসে, ওরা ফ্লাইওভার দিয়ে যায়, উড়াল দেয়। আমরা তো ফ্লাইওভার দিয়ে উড়াল দিতে পারি না, যাত্রী যে এখানে নামে ওখানে নামে, আমরা তো এই জন্য আমরা তো এটা কষ্ট করতে হয়। অনেক সময় অফিস টাইম মতো যায়, পৌঁছাতে পারি না। যদি প্রয়োজনে আমাদের থেকে চাঁদা তুলে নিয়ে রাস্তা ঠিকঠাক করে দেখ, একেবারে পরিপূর্ণ একবারের জন্য করে দেখ। মাইলের মাথা থেকে ফ্রিপোর্ট 1.5 কিলোমিটার এই রাস্তা পার হতে সময় লাগছে ঘন্টারও বেশি। যানবাহন চালকদের দাবি, ভাঙা সড়কে যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। এখানে লিক্স আছে, ডিফেন্স উল্টে যায়, কন্টেনার গিয়ে যায়, এখানে সেন্সিরে যায়, অনেক সমস্যা ভোগান্তির মধ্যে আমরা আছি। এখানে কেউ দেখার মতো কেউ নেই। এখানে 7:30 পাড়া নিয়ে আসলে এখানে কাঠগড় থেকে যাইতে 10টা বাজে। এখানে দুর্ঘটনা ঘটতেছে, গাড়ি আটকে যাচ্ছে, টায়ার বাস্ট হচ্ছে, এরকম আর কি রেখা দিয়ে পরে গাড়িগুলো টেনে এক্সাইট করতে হচ্ছে আর কি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের লুপ নির্মাণ ও সড়ক সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি ভুক্তভোগীদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। মোট খেলাপির ৭১% শীর্ষ 10 ব্যাংকের। এসব ব্যাংকের সম্মিলিত খেলাপি 3 লাখ কোটি টাকার উপরে। এ তালিকায় আছে সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। লুটপাটের শীর্ষে থাকা ব্যাংকগুলোতেই খেলাপি বেড়েছে সবচেয়ে বেশি। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, বিগত বছরগুলোতে সক্ষমতা না থেকে নামেই ঋণ দেওয়া হয়েছে, যা এখন খেলাপিতে পরিণত হয়েছে। সামনের দিনে খেলাপির পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের। বিগত সময়ে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে ব্যাংকিং খাত, যার ক্ষত এখন প্রকাশ পাচ্ছে। এ কারণে প্রতি প্রান্তিকেই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে মার্চ শেষে ব্যাংকিং খাতের খেলাপি 4,20,000 কোটি টাকার উপরে, যা বিতরণ করা ঋণের 24% বেশি। হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী শীর্ষ 10 ব্যাংকের খেলাপি 3 লাখ কোটি টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি খেলাপি জনতা ব্যাংকের, যার পরিমাণ 70,845 কোটি টাকা। ব্যাংকটির বিতরণ করা ঋণের প্রায় 75%ই খেলাপি। এরপরই আছে ইসলামী ব্যাংক। বিতরণ করা ঋণের মধ্যে 47,618 কোটি টাকা খেলাপি। তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের খেলাপি প্রায় 30,000 কোটি টাকা। খেলাপির শীর্ষে থাকা বাকি ব্যাংকের মধ্যে আছে ন্যাশনাল, আইএফআইসি, ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোনালী, রূপালী এবং এসআইবিএল। লুটপাটের শীর্ষে থাকা ব্যাংকগুলোতেই খেলাপি বেড়েছে সবচেয়ে বেশি। ব্যাংকিং সেক্টরে যে পরিমাণ লুটপাট হয়েছে, ব্যাংকগুলোর যেভাবে ক্রেডিট গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স ভেঙে পড়েছিল, কিছু ব্যাংকে তো 90%-এর উপরে এনপিএল। দেখা গেছে এগুলো ব্যাংকগুলো কোনগুলো, প্রায় প্রত্যেকটাই হলো ওই রাজনৈতিক মদতপুষ্ট যে বড় বড় অলিগার্ক বা ব্যবসায়ী গ্রুপ, যারা ব্যাংক মোটামুটি দখলই করেছিল বেশিরভাগ, একেবারে খালি করে দিয়েছে। ডিউ ডিলিজেন্স হয়নি। আমাদের ডিউ ডিলিজেন্স করা, কেওয়াইসি করা, সিআইবিতে দেখা,
রেটিং করে এগুলি কিছুই না করে নেমলেট লিখেছে। অনেক জিনিস তারা লুকায় রেখেছে। এই যে লুকায় জিনিসগুলি এখন বার হচ্ছে কার্পেটের নিচের থেকে, এইটা একটা বিরাট ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা আছি। বিশ্লেষকরা বলছেন, নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণ দেওয়া হয়েছে অস্তিত্বহীন অনেক প্রতিষ্ঠানকে, যে কারণে ঋণ আদায় নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে নতুন করে যেন আর খেলাপি না বাড়ে তা নিশ্চিত করার পরামর্শ তাদের। আমাদের এখন নজর রাখতে হবে নতুন করে যাতে কোনো লোন বা যতটা কম লোন খেলাপি হয় ব্যবসায়িক ডিফিকাল্টির কারণে, এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। গভর্নেন্স রিলেটেড খেলাপি আর হবে না, কারণ গভর্নেন্স ফিরে এসছে, আমি সেই দিক থেকে আশাবাদী। কিন্তু মার্কেট ফ্যাক্টর রিলেটেড ঋণ খেলাপি যদি হয়ে যায়, ইকোনমি খারাপ থাকার কারণে, মার্কেট খারাপ থাকার কারণে, ব্যবসা খারাপ থাকার কারণে, ওইটা কিন্তু আনফর্চুনেট হবে। কাস্টমারের সঙ্গে 1-to-1 কথা বলছি, দিয়ে তাকে কনভিন্স করানোর কথা বলতেছি যে তোমার বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী তুমি ক্লাসিফাইড, বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী যদি আনক্লাসিফাইড হতো তোমাকে ডাউন পেমেন্ট দিতে হবে, নীতি সহায়ক যেটা আছে সেটা দিতে হবে, পলিসি অনুযায়ী দিতে হবে। লুটপাটের শিকার ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খুবই নড়বড়ে, তাই এসব ব্যাংকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। খাবার দিতে হয় না, কোনো ওষুধ বা যত্নও নেই, নদীতে প্রাকৃতিকভাবেই উৎপাদন হয় লাখ লাখ টন ইলিশ। তবে কেন ইলিশের আকাশচুম্বী দাম? এ নিয়ে আলোচনা সমালোচনা যেন শেষ নেই। প্রকৃত অর্থে কেন ইলিশের দাম এত, তা খোঁজ করেছেন সহকর্মী কাদের পলাশ। 1 কেজি 335 গ্রাম ওজনের মাছ 2900 টাকা কেজি করে 3872 টাকা দাম আসছে। এই একটা ইলিশের দাম 3872 টাকা, অথচ ইলিশ উৎপাদনে কোনো খরচ নেই। তাহলে কেন ইলিশের এত দাম? আমরা কথা বলবো এখানকার যারা ব্যবসায়ী আছেন, আড়তদার আছেন এবং প্রান্তিক পর্যায়ের জেলেদের সাথে। আমরা উন্মোচন করব আসলে ইলিশের দাম এত বেশি কেন হয়। যেহেতু ইলিশের উৎপাদনের পেছনে কোনো খরচ হয় না, তাই দামও বেশি হওয়ার কোনো কারণ নেই। সাধারণ মানুষের এমন ভাবনা থাকলেও ভিন্ন কথা বলছেন প্রান্তিক জেলেরা। জালের একটা খরচ আছে, তেলের একটা খরচ আছে, এর নিজের নাস্তা পানির একটা খরচ আছে। যদি মাছ জোগা পাই, এর ভিতরে 4 জনের মনে করেন হাজিরা থাকে। 5000 টাকা 6000 টাকা মাছ বেশি, তাহলে দেখা যায় 15 মামাগো হাজিরাটা আসে। আর যেহেতু মাছের দর যদি আরো কমা যাইতো, তাহলে মনে করেন আমাকে নাও জল বন্ধ করে ধোয়া লাগবে। এই সমস্ত একটা নৌকা মনে করেন নদীতে আইলে 3000-4000 টাকা খরচ, তারপরে মনে করেন না এই 9 জন মানুষ আসা যাওয়া করলে 9 জন মানুষের সংসার আছে না। আড়তদাররা বলছেন ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম থাকে চড়া। এছাড়া মাছের চাহিদার বিপরীতে পাইকারদের সংখ্যা থাকে অনেক বেশি। প্রয়োজন উপকূলতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যখন তারা নদীতে মাছ ধরতে যায়, তাদের যে বৃদ্ধি খরচ আয়ের তুলনায় মানে তাদের ব্যয়টা অনেক বেশি হয়ে যায়। অপশনে অংশগ্রহণ করতেছে সবাই, মূলাইতে আছে, মূলাইতে একটা পর্যায়ে যা রেটটা হাই হয়ে যায় তাদের। একই বক্তব্য ব্যবসায়ী নেতাদেরও। জানালেন হাত বদলের কারণে ইলিশের দাম বৃদ্ধির ধারণার কোনো ভিত্তি নেই। ইলিশ মাছের জাল কিন্তু 2-3 জনে বাইতে পারে না, মিনিমাম 4 থেকে 5 জন লাগে, তাও ছোট আকারের জাল। তেল খরচ আছে, তাদের খাবার খরচ আছে। তো একটা লোকে মাছ পায় 5 কেজি, 3 কেজি, 2 কেজি। হাত বদল হওয়ার কারণে খুব প্রভাব যে পড়ছে বিষয়টা এরকম না। যদি ইলিশ মাছ অ্যাভেলেবেল থাকতো, সরবরাহটা বেশি থাকতো, তাহলে দাম অবশ্যই আরও অনেক কম হতো। এদিকে ইলিশের দাম নির্ধারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেলা প্রশাসক। চিঠিতে বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকে। তাই ইলিশের মূল্য নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়। 10-12টা জেলাতে ইলিশ ধরা পড়ে, মন্ত্রণালয়কে উদ্যোগটা নিতে হবে যে ইলিশের কোন একটা সিলিং ঠিক করা বা এই দামটাকে একটা নিয়ন্ত্রণ করা আর কি। নাহলে তো ওরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কেউই তো জানাচ্ছি না যে পুলিশের ইলিশের সিন্ডিকেটটা এরকম, জাস্ট আমি জানাইলাম। এটা এখন সরকার হয়তো চিন্তা করবে আর কি। বর্তমানে চাঁদপুরে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 3000 টাকায়। স্বভাবতই নদীতে দুবার জোয়ার আসে। এই জোয়ারের সময়ে নদীতে জাল ফেলে জেলেরা। যে মাছ পায় তার একটা অংশ চলে যায় নৌকা, জাল এবং জ্বালানি বাবদ, বাকি অংশটা পান জেলেরা। স্বভাবতই মাছ যত বেশি ধরা পড়ে দামটা তুলনামূলক কমবে, কিন্তু
কম ধরা পড়লে দাম যদি একটু বেশি হয়, সর্বশেষ স্বার্থটা রক্ষা হয় এই জেলেদেরই। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। 968 বর্গ কিলোমিটার আয়তনের কৃষি প্রধান জেলা নড়াইল। উপকূল এলাকা না হলেও জেলার নদী ও খালের পানিতে প্রতিনিয়ত বাড়ছে লবণাক্ততার পরিমাণ। এর ফলে ভূগর্ভস্থ পানি দিয়ে চাষাবাদ করায় উৎপাদন খরচ বাড়ছে কৃষকের। এছাড়া প্রতি বছর জমিতে লবণ পানি প্রবেশ করায় অন্তত 5000 একর 3 ফসলি জমি এক ফসলিতে পরিণত হয়েছে। সহনশীল ফসল চাষাবাদে কৃষকদের উৎসাহিত করছে সংশ্লিষ্ট দপ্তর। ভূগর্ভস্থ পানিতে সেচ চলছে নড়াইলের আবাদযোগ্য কৃষি জমিগুলোয়। বিল ও মাছের ঘের বেষ্টিত এ জেলায় প্রায় 8 লাখ মানুষের বাস। স্থানীয়দের প্রধান জীবিকার উৎস কৃষি ও মৎস্য খাত। 1 দশক আগেও নদীনালা খালের পানি দিয়ে সেচ চললেও কয়েক বছর ধরে সেই সুযোগ হারিয়েছে। লবণাক্ততা বাড়ায় ভূগর্ভস্থ পানিই একমাত্র অবলম্বন এখন কৃষকের। এখানে একসময় খালের পানির থেকে এই পুরো জায়গাটা আমরা ইলিবুরাক করতাম, তাতে আমাদের সেচ খরচ অনেক কম হতো। এখন বোরিং করে আমরা সেচ দিই ধানে, যাতে আমাদের খরচ অনেক বেড়ে গেছে। নোনা পানি আসে খালে, ওই পানিটা যখন আমরা ফসলে দেয় তখন ফসলটাই নষ্ট হয়ে যায়। অনেকে কৃষকই সেচ দিতে পারে না, খোলা পানি হলে আমাদের সুবিধা হয়। দিন দিন বাড়ছে লবণাক্ততার পরিমাণ। অন্তত 5000 একর 3 ফসলি জমি পরিণত হয়েছে এক ফসলিতে। এতে সার সহ অন্যান্য খরচ বাড়ছে চাষির, ফলে উৎপাদন খরচও বাড়ছে পাল্লা দিয়ে। নোনা পানি না ঢুকলে 3টে ফসল হয়, আর এখন নোনা পানি ঢুকলে একটা ফসল হয় না ভালো। উৎপাদন এই লবণ পানির এই মাত্রাটা কমাতে গেলে আমাদেরকে অবশ্যই করে উজান কেন্দ্রিক যে নদীগুলো আছে সেই নদীগুলোর নাব্যতা ঠিক রেখে মিষ্টি পানির প্রবাহটা বাড়াতে হবে। সাধারণত মার্চ থেকে শুরু করে জুন মাস পর্যন্ত স্যালাইনটির পরিমাণ নদীতে অথবা খালে বেড়ে যাওয়ার কারণে কৃষকরা গ্রাউন্ড ওয়াটারের দিকে বেশি ঝুঁকে। তো গ্রাউন্ড ওয়াটারের দিকে ঝুঁকলে সাধারণত কি হয়, আমাদের গ্রাউন্ড ওয়াটারের যে খরচটা বা ডে যদি আমি হিসাব করি, সেক্ষেত্রে প্রায় সারফেস ওয়াটারের থেকে দ্বিগুণ পরিমাণে খরচ হয়। যে সকল এলাকায় পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি, সেখানে সহনশীল ফসল চাষাবাদের চেষ্টা চলছে। নদীর পানি বিশেষত আমাদের আফরা নদীতে, বিশেষত আফরা নদী এবং চিত্রা নদীতে, এখানে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে তাদের যে সেচের পানি, এটা সেচ অনুপযোগী। এটা আসলে এর প্রভাবে অত্র এলাকার যে কৃষকরা তারা তাদের যে সেচ কাজে যে পানি লাগে সেটা তারা ভূগর্ভস্থ পানির উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। যে সকল ফসল সহজেই লো লিফট পাম্পের মাধ্যমে সেচ কার্যক্রম করা যায়, নদীয় খাল থেকে সুপেয় মিষ্টি পানি নিয়ে সহজে সেচ কার্যক্রম সহায়তা করতে পারে, এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন সময় পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন এলাকার নদী ও খালের পানিতে লবণাক্ততার মাত্রা 1.75 ডিএস পর্যন্ত পাওয়া গেছে, যার স্বাভাবিক বা সহনশীল মাত্রা 0.75 ডিএস। সাইফ আহমেদ, যমুনা নিউজ।